1942 সালে কলকাতা। যুদ্ধের আতঙ্কে দিন কাটছে শহরের মানুষের। সন্ধে নামলেই ব্ল্যাকআউট, রাস্তাঘাট অন্ধকার, আকাশে মাঝে মাঝে বিমান হামলার গুজব। এমনই এক মেঘলা বিকেলে হ্যারিসন রোডের নিজের বাসভবনে বসেছিলেন ব্যোমকেশ বক্সী। বাইরের আকাশ তখন কালো মেঘ জমে উঠেছে। জানলার ফাঁক দিয়ে ঢুকে আসা হালকা বাতাসে খবরের কাগজে পাতাগুলো নড়ছিল। ব্যোমকেশ চুপচাপ একটি সংবাদ পড়ছিল, আর পাশে বসে অজিত নতুন একটি গল্পের খসড়া নিয়ে ব্যস্ত ছিল। ঘরের পরিবেশ ছিল অত্যন্ত স্বাভাবিক। সত্যবতী রান্নাঘর থেকে সদ্য তৈরি চা এনে টেবিল রেখে গিয়েছে। এমন সময় দূরে কোথাও মেঘ গর্জে উঠল। জানলার বাইরে থেকে সত্যবতী বলল, মনে হচ্ছে আজ খুব ঝড় হবে। এই কদিন শহরের পরিবেশটা কেমন অদ্ভুত লাগছে। ব্যোমকেশ হালকা হাসল, কিন্তু উত্তর দিল না। কারণ সেও অনুভব করছিল বাতাসে যেন এক অজানা অস্বস্তি। যুদ্ধের সময় এমন অস্থিরতা অস্বাভাবিক নয়, তবুও সেদিনের পরিবেশে যেন অন্য কিছুর উপস্থিতি ছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। আমি উঠে দরজা খুলতেই অবাক হয়ে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছেন রাখালবাবু, কলকাতা পুলিশের অভিজ্ঞ অফিসার, বহু পুরনো পরিচিত। সাধারণত তার মুখে আত্মবিশ্বাসের ছাপ থাকে, কিন্তু আজ তাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল। ঘরে ঢুকে তিনি প্রথমে কাউকে কিছু না বলে চুপচাপ বসে পড়লেন। সত্যবতী তাকে চা এনে দিলেন। কয়েক মুহূর্ত নীরবতার পর ব্যোমকেশ বলল, মুখ দেখে মনে হচ্ছে কোনো জটিল ব্যাপার। রাখালবাবু ধীরে ধীরে মাথা নাড়লেন। তারপর পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে টেবিলের উপর রাখলেন। তার চোখে এমন এক উদ্বেগের ছাপ ছিল যা ব্যোমকেশ খুব কমবারই দেখেছে। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, আজ আমি পুলিশের প্রতিনিধি হয়ে আসিনি ব্যোমকেশবাবু, একজন পুরনো বন্ধু হিসেবে এসেছি। ব্যোমকেশ কাগজটির দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা কি? রাখালবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন উত্তর কলকাতার একটি প্রাচীন জমিদার বাড়ির কথা, রায়বাড়ি। সেই বাড়ির বর্তমান কর্তা রামকৃষ্ণ রায়, তার পরিবার, আর গত কয়েক সপ্তাহ ধরে ঘটে চলা অদ্ভুত সব ঘটনার কথা। তিনি জানালেন বাড়ির দেওয়ালে অদ্ভুত সংকেত দেখা যাচ্ছে, যা পরদিন আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। মাঝরাতে করিডোরে কালো পোশাক পরা এক মানুষের ছায়া দেখা যায়। চাকররা পায়ের শব্দ শুনছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, রামকৃষ্ণ রায় নিজে ক্রমশ ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এমন একজন মানুষ যিনি সারা জীবন যুক্তি ও শিক্ষার উপর বিশ্বাস রেখেছেন, তিনিও যেন কোনো অদৃশ্য আতঙ্কের মধ্যে বাস করছেন। ব্যোমকেশ মন দিয়ে সব শুনছিল। রাখালবাবু আরো জানালেন যে রামকৃষ্ণ রায় সম্প্রতি একটি পুরনো চিঠি এবং একটি অসম্পূর্ণ মানচিত্র পেয়েছেন। সেই ঘটনার পর থেকেই তার আচরণ বদলে গেছে। তিনি নাকি দাবি করছেন কেউ একজন তাকে নজরে রাখছে, দিনের বেলা নয়, গভীর রাতে। বাড়ির অন্ধকার করিডোরের মধ্যে, লাইব্রেরির জানলার বাইরে কিংবা ছাদের ধারে দাঁড়িয়ে সেই অচেনা মানুষটি তাকে পর্যবেক্ষণ করছে। কথাগুলো শুনে আমি বললাম, হতে পারে কেউ তাকে ভয় দেখাচ্ছে। রাখালবাবু বললেন, আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু সমস্যা হলো একই মানুষকে বাড়ির আরো কয়েকজন কর্মচারী দেখেছে, আর প্রত্যেকের বর্ণনা এক। কালো পোশাক, মুখ দেখা যায় না, আর উপস্থিতি টের পাওয়া যায় হঠাৎ করে। ঘরের পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠছিল। বাইরে মেঘের গর্জন আরো ঘন ঘন শোনা যাচ্ছিল। সত্যবতী এবার বলল, এটা কি কোনো সম্পত্তি সংক্রান্ত ব্যাপার? রাখালবাবু মাথা নাড়লেন। সেটারও প্রমাণ নেই, কিন্তু আরো একটা বিষয় আছে। তিনি একটু থেমে ব্যোমকেশের দিকে তাকালেন। রায়বাড়ির ইতিহাসে প্রায় 50 বছর আগে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেই সময়কার জমিদার দেবেন্দ্রনাথ রায় নিজের লাইব্রেরিতে রহস্যজনকভাবে মারা যান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, জানালাও বন্ধ, আর তাঁর মৃতদেহের পাশে পাওয়া গিয়েছিল একটি
তামার লণ্ঠন। কয়েক সেকেন্ড ধরে কেউ কোনো কথা বলল না। বাইরে বিদ্যুতের ঝলকানিতে ঘর আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে গেল। ব্যোমকেশ ধীরে ধীরে শান্ত গলায় বলল, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না রাখালবাবু, কিন্তু আমি মানুষের ভয়কে বিশ্বাস করি। আর মানুষ যখন কাউকে ভয় দেখাতে চায় তখন সে অতীতকে ব্যবহার করে। রাখালবাবু বললেন, সেই কারণেই তোমার কাছে এসেছি। কারণ পুলিশে যারা কাজ করে তারা প্রায় কেউই তোমার মতো করে ভাবার ক্ষমতা রাখে না। বেশিরভাগ এই ঘটনায় ভৌতিক ছায়া দেখবে, যার প্রভাব সরাসরি তদন্তে পড়বার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে। ব্যোমকেশ কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, হয়তো আপনি ঠিক কথাই বলেছেন রাখালবাবু। এই ধরনের ঘটনার মধ্যে সবসময় এমন তথ্য লুকিয়ে থাকে যেটা সবাই দেখেও দেখে না। আমার অভিজ্ঞতা এমন কথাই বলে। কথোপকথন শেষ হওয়ার পর বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। জানলার কাছে ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। দূরে কোথাও বজ্রপাতের আলো আকাশকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেই মুহূর্তে ব্যোমকেশের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। অনেক রহস্যের মুখোমুখি সে হয়েছে, অনেক খুন, প্রতারণা ও ষড়যন্ত্রের জাল উন্মোচন করেছে, কিন্তু এই ঘটনাটির মধ্যে এমন কিছু ছিল যা সাধারণ অপরাধের সীমা অতিক্রম করছিল। যেন কেউ অত্যন্ত সচেতনভাবে একটি পুরনো ইতিহাসকে পুনর্জীবিত করার চেষ্টা করছে, আর সেই প্রচেষ্টায় পেছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা। লেখক হলেও ভূতে আমিও আর বিশ্বাস করি না, কারণ আমার প্রিয় বন্ধুর সঙ্গে থাকতে থাকতে এখনো সব ভূতপ্রেতের থেকে মানুষ যে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে সেই অভিজ্ঞতা বলা অনস্বীকার্য, এবং তা আমার হয়েছে। এবার রাখালবাবুর কাছে যেমন শুনেছিলাম সেইভাবে পুরো ঘটনাটি একবার শ্রোতাদের না বললেই নয়। পুরো বিষয়টা যেমন অদ্ভুত ঠিক তেমনই রোমাঞ্চ জাগিয়ে তুলছিল আমাদের মনে। তবে তখনও জানতাম না যে ব্যোমকেশ সত্যি এই কেস নিজের হাতে নিয়ে তদন্ত করবে। তাই রাখালবাবু চলে যাওয়ার পর ব্যোমকেশ যখন স্টাডিতে মন দিয়েছিল তখনও বুঝিনি এবার এই অপঘাতে মৃতের ছেলে স্বয়ং আমাদের ঠিকানায় হাজির হবে। যাই হোক, আগে প্রেক্ষাপট বলিনি, তারপর নয় সে কথা বলা যাবে। অতএব এবার প্রেক্ষাপটের জগতে পদার্পণ করা যাক। উত্তর কলকাতার পুরনো বনেদি শোভাবাজার এলাকায় ছিল রায়বাড়ি। বিশাল লোহার ফটক, উঁচু বারান্দা, শতবর্ষী স্তম্ভ, লম্বা করিডোর আর অসংখ্য ঘর নিয়ে তৈরি সেই প্রাসাদ সদৃশ বাড়িটি একসময় এলাকার গর্ব ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার গৌরব ম্লান হয়ে গেছে। এখন বাড়িটির চারপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বাসা বেঁধেছে। দিনের বেলাতেও বাড়ির ভেতরে ঢুকলে মনে হতো কেউ যেন অদৃশ্যভাবে তাকিয়ে আছে। পুরনো চাকর-বাকরদের মধ্যে বাড়িটিকে নিয়ে নানা গুজব প্রচলিত ছিল। কেউ বলতো বাড়ির পশ্চিম দিকে করিডোরে গভীর রাতে অচেনা মানুষের পায়ের শব্দ শোনা যায়। কেউ বলতো ছাদের উপর মাঝরাতে সাদা পোশাক পরা একজন বৃদ্ধকে হাঁটতে দেখা গেছে। আবার কেউ দাবি করতো বাড়ির প্রাচীন লাইব্রেরির ভেতরে মাঝে মাঝে এমন ফিস ফিস শব্দ শোনা যায় যেন অদৃশ্য কেউ বই পড়ছে। রায়বাড়ির বর্তমান কর্তা ছিলেন রামকৃষ্ণ রায়, শিক্ষিত, বিচক্ষণ এবং অত্যন্ত গম্ভীর স্বভাবের মানুষ। পরিবারের অন্য সদস্যদের তুলনায় তিনি অনেকটাই নির্জন জীবনযাপন করতেন। দিনের অধিকাংশ সময় কাটত তার বিশাল লাইব্রেরিতে। সেই লাইব্রেরি ছিল বাড়ির সবচেয়ে পুরনো অংশ। বলা হতো রায়বাড়ির প্রতিষ্ঠাতা নিজে হাতে ঘরটি তৈরি করেছিলেন। ঘরের চারদিকে সারি সারি কাঠের তাক, তাতে শত শত বই, পাণ্ডুলিপি, পুরনো দলিল আর ইতিহাসের দুর্লভ নিদর্শন। বাড়ির অধিকাংশ মানুষ সেই ঘরে অকারণে প্রবেশ করতে সাহস পেত না। কয়েক সপ্তাহ ধরে রামকৃষ্ণের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল পরিবারের সদস্যরা। তিনি আগের তুলনায় অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছিলেন। খাবার টেবিলে খুব কম কথা বলতেন, মাঝে মধ্যে গভীর চিন্তায় ডুবে থাকতেন। এমন হয়েছে কেউ প্রশ্ন করলে তিনি উত্তরই দেননি। একদিন বড় ছেলে মহেন্দ্র তাকে জিজ্ঞেস করেছিল, বাবা, আপনার কি শরীর খারাপ? রামকৃষ্ণ রায় কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, সব অসুখ শরীরে হয় না মহেন্দ্র। কথাটা শুনে সবাই অবাক হয়েছিল, কিন্তু
এরপর তিনি আর কিছু বলেননি। এরপর আরো অদ্ভুত ঘটনা করতে শুরু করলো। একদিন সকালে দেখা গেল লাইব্রেরির একটি পুরনো দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা রয়েছে, দেখতে যেন কোনো সংকেতের ভাষা। কেউ বুঝতে পারল না সেগুলোর অর্থ কি। চাকরদের জিজ্ঞাসাবাদ করা হলো, কেউ কিছু জানল না। পরদিন সেই চিহ্নগুলো আবার অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না। আরেকদিন মাঝরাতে বাড়ির বৃদ্ধ কর্মচারী হরিপদ করিডোরে টহল দিতে গিয়ে দূরে একজন কালো পোশাক পরা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। অন্ধকারে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না। হরিপদ ভয়ে কাঁপতে কাঁপতে কাছে এগিয়ে যেতে এই মানুষটি করিডোরের শেষ প্রান্তে মিলিয়ে গেল। সেখানে পৌঁছে সে কাউকে খুঁজে পেল না, কিন্তু মেঝেতে পড়েছিল একটি মরচে ধরা ধাতব বস্তু। সেটি ছিল একটি পুরনো ঘড়ির কাঁটা। প্রথম দর্শনে জিনিসটিকে তুচ্ছ বলেই মনে হয়েছিল, কিন্তু রায়বাড়ির প্রবীণ কর্মচারীর মুখের অভিব্যক্তি অন্য কথা বলছিল। হরিপদ যখন মরচে ধরা কাঁটাটি হাতে তুলে নিল, তখন তার হাত স্পষ্ট কাঁপছিল। অনেকক্ষণ ধরে সে সেটা দিকে তাকিয়ে থেকে বলেছিল, এমন কাঁটা আমি আগে দেখেছি। কিন্তু কোথায় দেখেছে সে কথা আর বলতে পারেনি। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকেই রায়বাড়ির পরিবেশ যেন অদৃশ্য কোনো আতঙ্কে ঠেকে গেল। চাকর বাকররা সন্ধ্যার পর একা কোথাও যেতে চাইত না। করিডোরের বাতাসও যেন ভারী হয়ে উঠছিল। দিনের বেলাতেও বাড়ির ভেতরে এক ধরনের চাপা নিস্তব্ধতা বিরাজ করত। এমনকি পাখিরাও যেন বাড়ির পুরনো অশ্বত্থ গাছে বসতে চাইত না। বাড়ির বাইরে এলাকার চায়ের দোকান, আড্ডাখানা, বাজার সবখানে রায়বাড়িকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। কেউ বলল বহু বছর আগে চাপা পড়ে যাওয়া অভিশাপ আবার জেগে উঠেছে। কেউ বলল জমিদার পরিবারের কোনো পুরনো পাপের ফল এখন প্রকাশ পেতে শুরু করেছে। আবার কেউ ফিসফিস করে বলল রায়বাড়ির ইতিহাসে এমন কিছু গোপন অধ্যায় রয়েছে যা কখনো প্রকাশ্যে আসেনি, আর সেই গোপন ইতিহাসে এখন অন্ধকারের আড়াল থেকে ফিরে আসছে। এই সমস্ত গুজব এবং অস্বস্তিকর ঘটনার মাঝেই এক সন্ধ্যায় রামকৃষ্ণ রায় নিজের লাইব্রেরিতে বসে পুরনো নথিপত্র ঘাঁটছিলেন। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল। জানলার কাছে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ে একঘেয়ে শব্দ তৈরি করছিল। ঘরের এক কোণে রাখা কেরোসিন বাতির আলোয় ধুলো জমে তাকগুলির ছায়া লম্বা হয়ে মেঘের উপর পড়ছিল। লাইব্রেরির দক্ষিণ দিকের দেওয়ালের সঙ্গে লাগানো একটি পুরনো কাঠের আলমারি বহু বছর ধরে খোলা হয়নি। সেই আলমারির তালা খুলতে গিয়ে রামকৃষ্ণ রায় প্রথমে বেশ বেগ পেলেন। অবশেষে মরচে ধরা কপাট খুলতেই ধুলোর আস্তরণ উড়ে উঠল। ভিতরে ছিল পুরনো কাগজপত্র, বিবর্ণ দলিল এবং কয়েকটি কাঠের বাক্স। সেগুলো সরাতে সরাতে তার চোখ পড়ল একটি চামড়ায় মোড়া খাম। খামটি এতটাই পুরনো ছিল যে স্পর্শ করলে ভেঙে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল বহু দশক ধরে কেউ এটিকে স্পর্শ পর্যন্ত করেনি। কৌতূহলবশত তিনি খামটি খুললেন। ভিতর থেকে বেরিয়ে এলো কয়েকটি হলুদ হয়ে যাওয়া কাগজ, কিছু হাতে আঁকা নকশা এবং একটি অসম্পূর্ণ মানচিত্র। মানচিত্রটির একাধিক অংশ ছিঁড়ে গিয়েছিল, কিন্তু যেটুকু অবশিষ্ট ছিল তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটি কোনো সাধারণ মানচিত্র নয়। এতে রায়বাড়ির বিভিন্ন অংশের মতো কিছু চিহ্ন আঁকা ছিল। কিছু স্থানে অদ্ভুত সংকেত, কিছু স্থানে লাল কালি টাকা বৃত্ত, আর কয়েকটি জায়গায় অজ্ঞাত কারণে কালো দাগ টানা ছিল। কাগজগুলোর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল একটি চিঠি। সময়ের প্রভাবে অধিকাংশ লেখাই ঝাপসা হয়ে গেছে, তবুও কিছু শব্দ পড়া যাচ্ছিল। রামকৃষ্ণ রায় ধৈর্য ধরে কাগজটি আলোয় ধরলেন। অনেক অংশ অস্পষ্ট হলেও শেষের কয়েকটি লাইন এখনো টিকে ছিল, আর সেখানে তিনি পড়লেন এমন কিছু শব্দ যা তার মুখের রং মুহূর্তের মধ্যে বদলে দিল। শেষ লাইনে লেখা ছিল, যদি সত্য প্রকাশ পায় তবে রক্তপাত অনিবার্য। কথাগুলো পড়ার পর তিনি অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। তার চোখ স্থির হয়েছিল কাগজের উপর। বাইরে বৃষ্টির শব্দ চলছিল, কিন্তু তিনি যেন আর কিছুই শুনতে পাচ্ছিলেন না। মনে হচ্ছিল বহু বছর ধরে চাপা পড়ে থাকা কোনো রহস্য আচমকা তার সামনে উন্মোচিত হয়েছে। সেই সন্ধ্যার পর তিনি আর স্বাভাবিক থাকলেন না।
সেদিন রাতে তিনি পরিবারের কাউকে কিছু বললেন না। রাতের খাবার টেবিলে উপস্থিত থাকলেও প্রায় কথা বলেননি। তার মুখে এমন এক গভীর চিন্তার ছাপ ছিল যা আগে কেউ দেখেনি। পরদিনও তিনি নীরব রইলেন, কিন্তু তার আচরণে অদ্ভুত পরিবর্তন স্পষ্ট হয়ে উঠতে লাগল। কখনো তাকে দেখা যেত বাড়ির পুরনো নথিপত্র বের করে একের পর এক পড়ছেন, কখনো আবার ঘন্টার পর ঘন্টা বন্ধ ঘরে বসে কিছু লিখছেন। একদিন মহেন্দ্র লক্ষ্য করল তার বাবা পুরনো জমিদারির হিসেবের খাতা খুলে এমন কিছু পৃষ্ঠা খুঁজছেন যেগুলো বহু বছর ধরে কেউ স্পর্শ করেনি। অন্যদিকে অমর দেখল তিনি বাড়ির একটি পুরনো প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে আছেন, যেন ছবির ভেতর থেকে কোনো উত্তর খুঁজে বের করার চেষ্টা করছেন। তার চোখের নিচে কালো ছাপ পড়তে শুরু করলো। রাতের ঘুম কমে গেল। অনেক সময় তাকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত লাইব্রেরিতে বসে থাকতে দেখা যেত। এরই মধ্যে চাকরদের মধ্যে নতুন গুজব ছড়িয়ে পড়লো। তারা বলতে শুরু করলো, মাঝরাতে লাইব্রেরির ভেতর থেকে তর্ক করার শব্দ শোনা যায়। কখনো রামকৃষ্ণ রায়ের কণ্ঠস্বর, কখনো আরেকজন অচেনা মানুষের কণ্ঠস্বর। শব্দগুলো এতটাই স্পষ্ট ছিল যে মনে হতো ঘরের মধ্যে দুই ব্যক্তি প্রবল বিতর্কে লিপ্ত। কিন্তু যখন সাহস করে কেউ দরজার কাছে গিয়ে কান পাতত, তখন হঠাৎ সব শব্দ থেমে যেত। আর দরজা খুলে দেখা হলে ঘরের মধ্যে শুধু রামকৃষ্ণ রায়কে একা বসে থাকতে দেখা যেত। তিনি হয় বই পড়ছেন, নয়তো কোনো পুরনো কাগজে চোখ বুলিয়ে চলেছেন, যেন সেখানে অন্য কেউ ছিলই না। এই ঘটনাগুলো যত বাড়তে লাগলো, বাড়ির মানুষদের আতঙ্ক তত বেড়ে উঠল। দিন কেটে যাচ্ছিল, কিন্তু রায়বাড়ির উপর জমতে থাকা অশুভ ছায়া যেন ক্রমশ আরো ঘন হয়ে উঠছিল। অবশেষে এলো সেই রাত, যে রাত পরবর্তীকালে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা ছিল, বাতাসে ছিল এক অদ্ভুত ঘুমট ভাব। সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। রাত যত গভীর হতে থাকলো, ঝড় তত শক্তিশালী হয়ে উঠল। দূরে দূরে বজ্রপাতের ঝলকানি দেখা গেল। ব্ল্যাকআউটের কারণে পুরো এলাকা অন্ধকারে ডুবেছিল। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা মানুষকেও কয়েক হাত দূর থেকেও চিনতে পারা অসম্ভব ছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে কয়েক সেকেন্ডের জন্য রায়বাড়ির বিশাল অবয়ব দেখা যাচ্ছিল। তারপর আবার সবকিছু অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। রাত 11:30টার দিকে রামকৃষ্ণ রায় নিজের লাইব্রেরির দিকে এগিয়ে গেলেন। সেদিন তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যেন তিনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যেন দীর্ঘদিনের কোনো দ্বন্দ্বের শেষ সীমায় গিয়ে পৌঁছেছেন। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে তিনি একবার থামলেন, ধীরে ধীরে পিছন ফিরে তাকালেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা পরে অনেকেই স্মরণ করার চেষ্টা করেছিল। সেখানে কি ভয় ছিল, অনুশোচনা ছিল, নাকি কোনো গোপন সত্য জানার ভার? কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। তিনি তারপর লাইব্রেরির দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এবং ভেতর থেকে দরজাটি বন্ধ করে দিলেন। বাইরে ঝড় ক্রমশ তীব্রতর হতে লাগলো। পুরনো জানলাগুলো কাঁপছিল। দূরে কোথাও বজ্রপাতের বিকট শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। বাড়ির প্রতিটি ঘরে মানুষ ঘুমোবার চেষ্টা করছিল, কিন্তু অজানা এক অস্বস্তি যেন কাউকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। সময় ধীরে ধীরে মধ্যরাতের দিকে এগিয়ে যাচ্ছিল। দেওয়ালের ঘড়িগুলো নিয়ম মতো টিকটিক শব্দ করে চলছিল। তারপর ঠিক রাত 12টায় এমন কিছু ঘটল যা উপস্থিত প্রত্যেক মানুষের স্মৃতিতে চিরকালের জন্য গেঁথে গেল। হঠাৎ রায়বাড়ির সমস্ত ঘড়ি একসঙ্গে থেমে গেল। একটি নয়, দুটি নয়, বাড়ির প্রতিটি ঘড়ি একই মুহূর্তে, একই সময়, যেন অদৃশ্য কোনো শক্তি সময়ের প্রবাহকে থামিয়ে দিয়েছে। আর সেই ভয়ঙ্কর নীরবতার মাঝেই আচমকা লাইব্রেরির দিক থেকে ভেসে এলো এক হৃদয় বিদারক চিৎকার। এমন চিৎকার যার মধ্যে আতঙ্ক, বিস্ময় এবং মৃত্যু ভয় একসঙ্গে মিশেছিল। শব্দটি শুনে বাড়ির প্রত্যেক মানুষের রক্ত যেন জমে গেল। চিৎকারটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, তারপর আবার সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। এমন নিস্তব্ধতা যা কোনো ঝড়ের এত স্বাভাবিক নয়, যেন বাড়ির ভেতরে কোনো অদৃশ্য উপস্থিতি শ্বাসরোধ করে দাঁড়িয়ে আছে। আর তখনও কেউ জানত না যে রায়বাড়ির ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় অধ্যায়ের সূচনা হয়ে গেছে। পরবর্তী কয়েকদিনের মধ্যে এমন সব
গোপন বিশ্বাসঘাতকতা, সত্য এবং বহু পুরনো অপরাধের ছায়া সামনে আসতে চলেছে, যা শুধু একটি মৃত্যুর রহস্য নয়, বরং 50 বছর ধরে চাপা পড়ে থাকা এক অন্ধকার ইতিহাসের দরজা খুলে দেবে। রামকৃষ্ণ রায়ের সেই ভয়ঙ্কর চিৎকার শোনার পর কয়েক সেকেন্ডের জন্য যেন পুরো রায়বাড়ি স্তব্ধ হয়ে গিয়েছিল। বাইরে ঝড়ের তাণ্ডব চলছিল, জানলার কাঁচ কাঁপছিল, দূরে বজ্রপাতের আলো অন্ধকার আকাশকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। কিন্তু বাড়ির ভেতরে উপস্থিত প্রত্যেকটা মানুষ যেন নিজের জায়গায় জমে গিয়েছিল। প্রথমে কেউই বুঝতে পারেনি কি করা উচিত। চিৎকারটি এতটাই অস্বাভাবিক ছিল যে সেটিকে মানুষের কণ্ঠস্বর বলে বিশ্বাস করা কঠিন হচ্ছিল। মনে হচ্ছিল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোনো মানুষ শেষ মুহূর্তের সমস্ত আতঙ্ক একসঙ্গে প্রকাশ করছে। কয়েক মুহূর্ত পরে বড় ছেলে মহেন্দ্র রায় নিজের ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। তার পেছনে ছোট ভাই অমর, পুত্রবধূরা এবং বাড়ির চাকর বাকররাও ছুটে এলো। সবাই একসঙ্গে লাইব্রেরির দিকে ছুটতে লাগলো। করিডোরের অন্ধকারে শুধু কেরোসিন বাতির মৃদু আলো দুলছিল। সেই আলোয় মানুষের ছায়াগুলো আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। লাইব্রেরির সামনে পৌঁছে সবাই একসঙ্গে দরজায় ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। দরজার ওপাশে এমন নীরবতা বিরাজ করছিল যেন সেখানে কেউ নেই, অথচ মাত্র কয়েক মুহূর্ত আগেই সেই ঘর থেকে মৃত্যু ভয়ের চিৎকার ভেসে এসেছে। কয়েকবার ডাকাডাকি করার পরও যখন কোনো সাড়া পাওয়া গেল না, তখন মহেন্দ্র চাকরদের নির্দেশ দিল দরজা ভেঙে ফেলতে। 4 জন মিলে বিশাল সেগুন কাঠের দরজায় ধাক্কা দিতে শুরু করলো। প্রথম ধাক্কায় দরজা কাঁপলো, দ্বিতীয় ধাক্কায় তালার অংশে ফাটল ধরল, তৃতীয় ধাক্কায় বিকট শব্দ করে দরজাটি ভেতরের দিকে খুলে পড়ল। দরজা খুলতেই সবাই যেন একসঙ্গে নিঃশ্বাস নিতে ভুলে গেল। ঘরের মাঝখানে মেঝের উপর পড়ে আছেন রামকৃষ্ণ রায়। তার চোখ দুটি অস্বাভাবিকভাবে বিস্ফারিত, মুখে অভিব্যক্তিতে এমন এক আতঙ্কের ছাপ জমে রয়েছে যা সাধারণ মৃত্যুর ক্ষেত্রে দেখা যায় না। মনে হচ্ছিল মৃত্যুর আগে তিনি এমন কিছু দেখেছিলেন যা তার সমগ্র অস্তিত্বকে কাঁপিয়ে দিয়েছিল। টেবিলের পাশেই তার দেহ পড়েছিল, একটি হাত সামনের দিকে প্রসারিত, যেন শেষ মুহূর্তেও তিনি কারো দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল কাগজপত্র, একটি চেয়ার উল্টে পড়েছিল। কিন্তু ঘরের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল অন্য কিছু। মৃতদেহের ডান পাশে রাখা ছিল একটি পুরনো তামার লণ্ঠন। লণ্ঠনটি দেখে চাকর হরিপদ যেন পাথর হয়ে গেল। তার মুখ থেকে শব্দ বেরোতে চাইছিল না। কয়েক সেকেন্ড পরে সে কাঁপা গলায় বলল, না না, এটা হতে পারে না। এই লণ্ঠন তো হারিয়ে গিয়েছিল। আমি শুনেছিলাম যে সেই খুনের রাতের পর আজ থেকে মানে 50 বছর আগে থেকেই এই লণ্ঠন হারিয়ে গেছিল। ঘরের ভেতর উপস্থিত প্রত্যেক মানুষ একে অপরের মুখের দিকে তাকালো, কারণ রায়বাড়ির ইতিহাসে এই লণ্ঠনটিকে ঘিরে একটি অদ্ভুত কিংবদন্তি ছিল। বহু বছর আগে পরিবারের তৎকালীন কর্তা দেবেন্দ্রনাথ রায়ও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন, আর তার মৃতদেহের পাশেও নাকি সেই একই তামার লণ্ঠন পাওয়া গিয়েছিল। তারপর লণ্ঠনটি হঠাৎ একদিন অদৃশ্য হয়ে যায়। কেউ জানতো না সেটি কোথায় গেল। ধীরে ধীরে সেটি কিংবদন্তিতে পরিণত হয়। নতুন প্রজন্মের অনেকে গল্পটিকে নিছক কুসংস্কার বলে মনে করত, কিন্তু আজ 50 বছর পর সেই একই লণ্ঠন আবার মৃতদেহের পাশে ফিরে এসেছে। ঘরটি পরীক্ষা করতে গিয়ে আরো কিছু অদ্ভুত বিষয় চোখে পড়ল। সমস্ত জানলা ভেতর থেকে বন্ধ, জানলার লোহার ছিটকিনি অক্ষত, ছাদের কাছে থাকা বায়ু নিষ্কাশনের সরু ফাঁক দিয়ে কোনো মানুষ ঢোকা অসম্ভব। দরজাটিও ভেতর থেকে আটকানো ছিল, অর্থাৎ রামকৃষ্ণ রায়ের মৃত্যুর সময় ঘরে অন্য কারো উপস্থিত থাকার কথা নয়। কিন্তু যদি কেউ না থাকে তবে সে চিৎকার কেন? আর তার মুখে এমন আতঙ্কের ছাপই বা এলো কিভাবে? সারা রাত রায়বাড়ির আর কেউ ঘুমোতে পারল না। মৃতদেহ ঘরের এক পাশে রাখা হলো। বাইরে ঝড় ধীরে ধীরে থেমে এলো। বাড়ির ভেতর জমে থাকা অস্বস্তি আরো ঘনীভূত হতে লাগলো। মাঝরাতের পরে একসময় বৃদ্ধ হরিপদ হঠাৎ দাবি করল যে সে করিডোরে একজন মানুষকে হাঁটতে দেখেছে। সবাই ছুটে গেল, কিন্তু কাউকে পাওয়া গেল না। শুধু করিডোরের শেষ প্রান্তে একটি জানলার কাঁচ
অদ্ভুতভাবে খোলা অবস্থায় দেখা গেল, অথচ কয়েক ঘন্টা আগেই সেটি বন্ধ করা হয়েছিল। পরদিন সকালে পুলিশ এলো। থানার ইন্সপেক্টর অমিয় চট্টোপাধ্যায় বহু বছর ধরে নানা ধরনের অপরাধের তদন্ত করেছেন, কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তিনিও কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তিনি প্রথমে পুরো ঘর পরীক্ষা করলেন, তারপর মৃতদেহ দেখলেন, তারপর আবার ঘর পরীক্ষা করলেন। যতই দেখছিলেন রহস্য ততই বাড়ছিল। কোনো চোরের চিহ্ন নেই, কোনো সংগ্রামের স্পষ্ট প্রমাণ নেই, কোনো গোপন পথ খুঁজে পাওয়া গেল না। তবু রামকৃষ্ণ রায় মারা গেছে, আর মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখে আতঙ্কিত হয়েছে। সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। ডাক্তার এসে প্রাথমিক পরীক্ষা করে জানালেন হৃদরোগে মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি। বয়সজনিত কারণে আকস্মিক হৃদযন্ত্র বিকল হয়ে থাকতে পারে। পুলিশের কাছে ব্যাখ্যাটি যথেষ্ট যুক্তিসঙ্গতই মনে হলো, কিন্তু পরিবারের কারো মন থেকে সন্দেহ দূর হলো না, বিশেষ করে অমর রায়ের। কারণ তার মনে বারবার একটি প্রশ্ন ফিরে আসছিল, যদি মৃত্যু স্বাভাবিক হয় তবে সেই তামার লণ্ঠন এলো কোথা থেকে? সেই প্রশ্নটির উত্তর কেউ দিতে পারল না। পুলিশ লণ্ঠনটি পরীক্ষা করার জন্য নিয়ে যেতে চাইল, কিন্তু সেটি হাতে তুলতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। লণ্ঠনের নিচে ভাঁজ করা অবস্থায় একটি ছোট কাগজ পাওয়া গেল। কাগজটি এত পুরনো ছিল যে প্রায় ভেঙে যাচ্ছিল। সবাই শ্বাসরোধ করে তাকিয়ে রইল। কাগজটি খুলে দেখা গেল তাতে মাত্র 3টি শব্দ লেখা, সময় ফিরছে আবার। এই 3টি শব্দ মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে দিল। ইন্সপেক্টর অমেয় ভুরু কুঁচকে কাগজটির দিকে তাকিয়ে রইলেন। মহেন্দ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অমর অনুভব করল তার বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছে, কারণ তারা জানত এই কথার অর্থ শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি যেন কোনো সতর্ক বার্তা, কোনো অদৃশ্য ব্যক্তির বার্তা, কিংবা এমন কার ঘোষণা যে 50 বছর ধরে অপেক্ষা করছিল। সেদিন বিকেলের দিকে রায়বাড়ির পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে অমর আরো একটি তথ্য জানতে পারল। 50 বছর আগে দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু তদন্তের নথিতেও একই ধরনের একটি বাক্যের উল্লেখ ছিল। সেখানেও লেখা ছিল, যখন সময় ফিরে আসবে তখন সত্যও ফিরে আসবে। কিন্তু সেই সত্য কি? কেন 2 প্রজন্মের ব্যবধানে একই ধরনের ঘটনা ঘটল? আর কেন বারবার সময়ের কথা উল্লেখ করা হচ্ছে? সেই প্রশ্নগুলোর উত্তর তখনও অন্ধকারের আড়ালে লুকিয়েছিল। রাখালবাবু সেদিন আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর ঘটনাটি আপাত দৃষ্টিতে সেখানেই শেষ হয়ে গিয়েছিল, অন্তত আমি তাই ভেবেছিলাম। কিন্তু ব্যোমকেশকে আমি যতদিন ধরে চিনি ততদিনে একটি বিষয় বুঝে গিয়েছিলাম, কোনো রহস্য তার মনে একবার জায়গা করে নিলে সে বাইরে থেকে যতই নির্লিপ্ত থাকুক, ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে চিন্তা করতেই থাকে। রাখালবাবু রায়বাড়ির ঘটনাগুলো আমাদের শোনানোর পরের দুদিন ব্যোমকেশ বিশেষ করে মন্তব্য করেনি। সে আগের মতোই বই পড়েছে, খবরের কাগজ দেখেছে, কখনো জানলার ধারে দাঁড়িয়ে সিগারেট টেনেছে। কিন্তু মাঝে মধ্যে তাকে এমনভাবে চিন্তায় ডুবে থাকতে দেখতাম যে বুঝতে অসুবিধা হতো না তার মস্তিষ্কের ভেতর কোনো অদৃশ্য সমীকরণ ধীরে ধীরে তৈরি হচ্ছিল। বিশেষ করে সেই পুরনো চিঠির শেষ লাইন, যদি সত্য প্রকাশ পায় তবে রক্তপাত অনিবার্য। কথাটি যেন তাকে অস্বাভাবিকভাবে আকৃষ্ট করছিল। সত্যবতী একবার মজা করে বলেছিল, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আবার কোনো নতুন ঝামেলার গন্ধ পেয়েছো, যাতে তোমার সত্য সন্ধান অনিবার্য। ব্যোমকেশ তখন সে কথা শুনে মৃদু হেসেছিল, কিন্তু উত্তর দেয়নি। এরপর কেটে গেল আরো 2 দিন। কলকাতার আকাশ তখনও ভারী। যুদ্ধকালীন উদ্বেগে শহরের প্রতিটি মানুষের মুখে স্পষ্ট। সন্ধ্যা হলেই ব্ল্যাক আউট, আর রাত গভীর হলে রাস্তাঘাট এমন নির্জন হয়ে পড়ে যেন শহরটি জনশূন্য। 3য় দিনের সকালটি ছিল অদ্ভুতভাবে মেঘলা। আমি বসার ঘরে বসে সংবাদপত্র পড়ছিলাম। ব্যোমকেশ তার ঘরে একটি পুরনো বই নিয়ে বসেছিল। সত্যবতী রান্নাঘরে ব্যস্ত। এমন সময় দরজায় কড়া শব্দ শোনা গেল। আমি উঠে দরজা খুলতে দেখলাম বাইরে এক যুবক দাঁড়িয়ে আছেন। প্রথম দেখাতেই বোঝা গেল মানুষটি প্রবল মানসিক চাপে আছেন। পরনে পরিচ্ছন্ন ধুতি পাঞ্জাবি, কিন্তু মুখে
গভীর ক্লান্তির ছাপ, চোখের নিচে কালি, ঠোঁট শুকনো, আর দৃষ্টিতে এমন এক উৎকণ্ঠা যেন বহুদিন ধরে তিনি কোনো ভয়ঙ্কর সমস্যার সঙ্গে একা লড়াই করছেন। ভদ্রলোক নম্র গলায় বললেন, আমি অমর রায়, ব্যোমকেশ বাবুর সঙ্গে দেখা করতে চাই। নামটা শুনে আমার মনের সঙ্গে সঙ্গে রায়বাড়ির কথা ভেসে উঠল। আমি তাকে ভেতরে নিয়ে এলাম। ব্যোমকেশও ঘর থেকে বেরিয়ে এলো। অমর রায়কে দেখে সে কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল। আমি জানতাম এই সময় সে শুধু মানুষটিকে দেখছে না, বরং তার মানসিক অবস্থাও বোঝার চেষ্টা করছে। অমর বসার পর সত্যবতী চা এনে দিলেন, কিন্তু ভদ্রলোক চায়ের কাপ স্পর্শও করলেন না। তার হাত দুটো কাঁপছিল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন। তিনি জানালেন তিনি রামকৃষ্ণ রায়ের কনিষ্ঠ পুত্র, আর তার পিতা সেই রহস্যময় ঘটনার শিকার, যার কথা রাখালবাবু আমাদের দুদিন আগে শুনিয়ে গিয়েছিলেন। তারপর তিনি এমনভাবে সমস্ত ঘটনা বলতে শুরু করলেন যেন গত কয়েকদিন ধরে জমে থাকা আতঙ্ক, বেদনা, সংশয় একসঙ্গে বেরিয়ে আসার পথ পেয়েছে। তিনি বললেন কিভাবে তার পিতার আচরণ হঠাৎ বদলে যেতে শুরু করেছিল, কিভাবে তিনি একটি পুরনো চামড়ার খাম খুঁজে পাওয়ার পর থেকেই ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন, কিভাবে তিনি রাতের পর রাত লাইব্রেরিতে বসে পুরনো দলিলপত্র খুঁজেছেন, কিভাবে মাঝরাতে বাড়ির করিডোরে অচেনা মানুষের উপস্থিতি দেখা দিয়েছে, কিভাবে দেওয়ালে রহস্যময় সংকেত ফুটে উঠেছে। আর তারপর সেই ভয়ঙ্কর রাতের কথা, যে রাতে ঠিক 12টায় বাড়ির সমস্ত ঘড়ি একসঙ্গে থেমে গিয়েছিল, আর লাইব্রেরি থেকে শোনা গিয়েছিল এক মৃত্যু ভয়ের চিৎকার। অমর রায়ের কণ্ঠস্বর ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। তিনি যখন লাইব্রেরির দরজা ভেতর থেকে ভেঙে ভিতরে প্রবেশ করার কথা বললেন, তখন তার চোখের কোণে জল চিকচিক করতে দেখলাম। তিনি বললেন, আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারিনি। বাবা মেঝেতে পড়েছিলেন, তার চোখ দুটো এমন ভাবে খোলা ছিল যেন মৃত্যুর আগের মুহূর্তেও তিনি কোনো ভয়ঙ্কর জিনিসের দিকে তাকিয়েছিলেন। আর তার পাশেই পড়েছিল সেই তামার লণ্ঠন, যে লণ্ঠনের গল্প আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। এরপর তিনি পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করলেন। সেটি ছিল সেই বার্তার অনুলিপি, যা লণ্ঠনের নিচে পাওয়া গিয়েছিল। সময় ফিরছে আবার। ব্যোমকেশ কাগজটি হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর টেবিলের উপর রেখে দিল। প্রায় 1 ঘন্টা ধরে অমর রায় সমস্ত ঘটনা খুলে বললেন। আমরা কেউ তাকে বাধা দিলাম না। তিনি যখন শেষ করলেন, তখন ঘরের মধ্যে এমন নীরবতা নেমে এলো যে বাইরে দূরে ট্রামের ঘন্টা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। ব্যোমকেশ তখনও চুপ। সে সিগারেটে ধীরে ধীরে টান দিচ্ছিল। অবশেষে সে বলল। অমর তিক্ত হাসলেন। হ্যাঁ, পুলিশ বলেছে হৃদরোগে মৃত্যু, হয়তো ভয় পেয়ে হার্ট ফেল করেছে, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কেন? অমর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কারণ বাবা মৃত্যুর আগে কিছু একটা জেনেছিলেন, এমন কিছু যা তাকে আতঙ্কিত করে তুলেছিল, আর আমি নিশ্চিত সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এরপর এমন একটি কথা তিনি বললেন যা ব্যোমকেশকে প্রথমবারের মতো সত্যিকারের আগ্রহী করে তুলল। অমর জানালেন মৃত্যুর 3 দিন আগে রামকৃষ্ণ রায় তাকে একান্তে ডেকে বলেছিলেন, যদি আমার কিছু হয় তাহলে লাইব্রেরির দক্ষিণ দেওয়ালের দিকে খেয়াল রেখো, সেখানে উত্তর লুকিয়ে আছে। কথাটি শুনে আমি দেখলাম ব্যোমকেশের চোখে পরিচিত এক ঝলক দেখা দিল। বহু বছরের অভিজ্ঞতায় আমি জানতাম কোনো বিচ্ছিন্ন তথ্য হঠাৎ করে তার মস্তিষ্কে অন্য তথ্যের সঙ্গে যুক্ত হয়ে গেলে ঠিক এমনই হয়। সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর ধীরে ধীরে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশে মেঘ জমেছে। যুদ্ধের সময় সে অদ্ভুত বিষণ্ণ আলো চারিদিকে ছড়িয়ে রয়েছে। কয়েক মিনিট পরে ব্যোমকেশ শান্ত গলায় বলল, মিস্টার রায়, আমি আপনার মামলা গ্রহণ করছি। কথাটি শুনে অমর রায়ের মুখে প্রথমবারের মতো কিছুটা স্বস্তি দেখা গেল। তিনি যেন দীর্ঘদিন পর আশার আলো দেখতে পেলেন। তাহলে আপনি রায়বাড়ি যাবেন? আজই যাব। আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি? ব্যোমকেশ মৃদু হেসে বলল, যে মানুষ অতীতকে ব্যবহার করে বর্তমানকে নিয়ন্ত্রণ করতে চায় তাকে বেশি সময় দেওয়া উচিত নয়।
আর এই রহস্যের কেন্দ্রে রয়েছে সময়। থেমে যাওয়া ঘড়ি, পুরনো ঘড়ির কাঁটা, 50 বছরের ব্যবধান, আর সময় ফিরছে আবার। এগুলো কেবল কাকতালীয় নয়। অমর রায় চলে যাওয়ার পর ব্যোমকেশ নিজের ঘরে গিয়ে প্রস্তুতি নিতে শুরু করলো। আর আমি জানতাম নতুন এক রহস্যের দরজা খুলে গেছে। কিন্তু তখনও আমাদের কারো ধারণা ছিল না রায়বাড়ির অন্ধকার করিডোর, বন্ধ লাইব্রেরি আর 50 বছরের পুরনো গোপন ইতিহাসের মধ্যে এমন এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যা শুধু একটি খুনের রহস্য নয়, বরং বহু মানুষের জীবনকে ছুঁয়ে যাওয়া এক সুদীর্ঘ ষড়যন্ত্রের কাহিনী। আর ঠিক সেই সময় উত্তর কলকাতার রায়বাড়ির নিস্তব্ধ লাইব্রেরির দক্ষিণ দেওয়ালের ওপারে কোথাও বহু বছর ধরে অচল থাকার একটি গোপন যন্ত্র ধীরে ধীরে সচল হয়ে উঠছিল, যেন কেউ অপেক্ষা করছিল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর আগমনের জন্য। রায়বাড়িতে পৌঁছানো হলো তখন বিকেলের আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। আকাশে জমে থাকা মেঘ সূর্যের শেষ আলোতে গ্রাস করে ফেলেছে। বিশাল লোহার ফটক পেরিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করলাম, তখন বাড়িটির দিকে তাকিয়ে আমার মনে হলো এটি যেন ইট পাথরের তৈরি কোনো অট্টালিকা নয়, বরং বহু বছরের গোপন ইতিহাস, বিশ্বাসঘাতকতা এবং মৃত্যুর স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত সত্তা। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছটির শিকড় মাটির উপরে সাপের মতো ছড়িয়ে রয়েছে। চারিদিকে এমন নিস্তব্ধতা যে দূরে কোথাও একটি শুকনো ডাল ভাঙার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। অমর রায় আমাদের নিয়ে সোজা লাইব্রেরির দিকে এগিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করলাম বাড়ির পুরনো চাকর বাকররা দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের চোখের কৌতূহলের চেয়ে ভয় বেশি। মনে হচ্ছিল তারা বিশ্বাস করে এই বাড়িতে এমন কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না। লাইব্রেরি ঘরে ঢোকার পর ব্যোমকেশের আচরণ মুহূর্তে বদলে গেল। এতক্ষণ পর্যন্ত সে খুব স্বাভাবিক ছিল, কিন্তু ঘরে প্রবেশ করতেই যেন তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে গেল। সে ধীরে ধীরে ঘরের চারিদিকে হাঁটতে শুরু করলো। মাঝে মাঝে থামছে, মেঝের দিকে তাকাচ্ছে, আবার কখনো জানলার ছিটকিনি পরীক্ষা করছে। আমি জানতাম এই সময় তাকে বিরক্ত করা ঠিক নয়। সে যেন নিজের চারপাশের প্রতিটি জিনিসকে আলাদা আলাদা করে মনে গেঁথে নিচ্ছিল। রামকৃষ্ণের টেবিলটি এখনো আগের অবস্থায় রাখা ছিল। তার উপর ছড়িয়ে ছিল কিছু পুরনো কাগজ, বিবর্ণ দলিল আর একটি ভাঙা চশমা। ব্যোমকেশ চুপচাপ সেগুলো দেখল, তারপর ঘরের দক্ষিণ দেওয়ালের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। আমার মনে সঙ্গে সঙ্গে ভেসে উঠল রামকৃষ্ণের মৃত্যুর আগে বলা কথাটি, যদি আমার কিছু হয় তবে দক্ষিণ দেওয়ালের দিকে খেয়াল রেখো, সেখানে উত্তর লুকিয়ে আছে। ব্যোমকেশ ধীরে ধীরে দেয়ালের দিকে এগিয়ে গেল। প্রথম দর্শনে সেখানে বিশেষ কিছু চোখে পড়ছিল না। কয়েকটি পুরনো প্রতিকৃতি ঝুলছে, কিছু অংশ স্যাঁতস্যাঁতে দাগ আর বহু বছরের ধুলো। কিন্তু ব্যোমকেশ যেন অন্য কিছু খুঁজছিল। সে একবার হাত দিয়ে দেয়ালে গায়ে চাপ দিল, তারপর আঙুল বুলিয়ে বুলিয়ে একটি নির্দিষ্ট জায়গায় এসে থামল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। আমি বুঝলাম সে কিছু একটা পেয়েছে। কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। সে কোনো উত্তর দিল না, বরং দেওয়ালে ঝুলতে থাকা একটি পুরনো প্রতিকৃতি নামিয়ে ফেলল। ছবিটি সরাতে আমরা বিস্ময়ে দেখলাম পেছনে একটি ছোট গোলাকার লোহার চাকতির মতো বস্তু লুকিয়ে আছে। অমর রায় বিস্ময়ে বলে উঠলেন, আমি জন্মের পর থেকে এই ঘর দেখেছি, এটা কখনো চোখে পড়েনি। চোখে পড়ার জন্য তো এটা রাখা হয়নি। এরপর সে লোহার চাকতি ধীরে ধীরে ঘোরালো। প্রথমে কিছুই হলো না, তারপর আচমকা ঘরের মধ্যে এক অদ্ভুত কর্কশ শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। মনে হলো যেন বহু বছর ধরে অচল হয়ে থাকা কোনো যান্ত্রিক ব্যবস্থা হঠাৎ করে জেগে উঠছে। আমরা বিস্ময়ে তাকিয়ে রইলাম। দক্ষিণ দেওয়ালের একটি অংশ ধীরে ধীরে সরে যেতে শুরু করলো। ধুলোর আস্তরণ ঝরে পড়তে লাগলো। কয়েক মুহূর্ত পরে সেখানে একটি সরু গোপন পথ দৃশ্যমান হলো। অন্ধকারের মধ্যে নেমে গেছে পুরনো পাথরের সিঁড়ি। অমর রায় প্রায় ফিসফিস করে বললেন, এই যে অবিশ্বাস্য ব্যাপার, নিজের বাড়িও নিজের কাছে অচেনা ছিল এতদিন। এখন অন্তত বোঝা যাচ্ছে বন্ধ ঘরের রহস্য হয়তো পুরোপুরি বন্ধ ছিল না। আমরা লণ্ঠন হাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। প্রতিটি ধাপ নামার সঙ্গে সঙ্গে বাতাস আরো ঠান্ডা হয়ে উঠছিল। স্যাঁতস্যাঁতে গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
মনে হচ্ছিল বহু বছর ধরে কোনো মানুষ এখানে আসেনি। নিচে পৌঁছে দেখি ছোট্ট একটি ভূগর্ভস্থ কক্ষ, কিন্তু সেই কক্ষের দৃশ্য আমাদের সবাইকে নির্বাক করে দিল। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স, তার চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য পুরনো কাগজপত্র। দেয়ালে আঁকা রয়েছে অদ্ভুত সব সংকেত, যেগুলোর কিছু আমি রায়বাড়ির দেওয়ালে দেখা চিহ্নগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারছিলাম। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল ঘরের এক কোণে রাখা 3টি পকেট ঘড়ি, ধুলোয় ঢাকা, মরচে ধরা, তবু স্পষ্ট বোঝা যাচ্ছে সেগুলো অত্যন্ত মূল্যবান জিনিস ছিল। পঙ্কজ এগিয়ে গিয়ে একটি ঘড়ি হাতে তুলে নিল। আমি তার কাঁটার দিকে তাকে শিউরে উঠলাম। 3টি ঘড়ির কাঁটায় থেমে আছে একই জায়গায়, রাত 12টায়। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যেন অদৃশ্য কেউ ইচ্ছাকৃতভাবে সময়কে এই ঘটনার কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। ব্যোমকেশ কয়েক সেকেন্ড ঘড়ির দিকে তাকিয়ে থেকে বলল, খুবই অদ্ভুত। যে মানুষ এগুলো এখানে রেখেছে সে সময় নিয়ে কোনো প্রতীকী খেলা খেলছে। অমরের উৎকণ্ঠিত গলায় বলল, তাহলে কি বাবাও এই জায়গাটা খুঁজে পেয়েছিলেন? ব্যোমকেশ উত্তর দেওয়ার আগেই ওপরের দিক থেকে আচমকা বিকট শব্দ ভেসে এলো। মনে হলো ভারী কিছু একটা মেঝে পড়ছে। আমরা সবাই চমকে উঠলাম। তারপর আবার সে শব্দটি শোনা গেল। প্রথমে একটি, তারপর আরেকটি, তারপর তৃতীয়টি। শব্দগুলো এতটাই জোরালো ছিল যে মনে হচ্ছিল লাইব্রেরির ঠিক উপরে ভারী কিছু একটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ভূগর্ভস্থ গোপন কক্ষের স্যাঁতস্যাঁতে নীরবতার মধ্যেও সেই আওয়াজ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে শব্দগুলো বারবার ফিরে আসছিল, ধাম ধাম ধাম। মুহূর্তের মধ্যেই আমাদের প্রত্যেকের স্নায়ু টান টান হয়ে উঠল। রাখালবাবু প্রথমে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারলেন। তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি তার চিৎকার করে বললেন, উপরে কেউ আছে? তাড়াতাড়ি! তার কণ্ঠে এমন এক তীব্রতা ছিল যে এক মুহূর্তের জন্য আমরা দেরি করলাম না। ব্যোমকেশ ইতিমধ্যে সিঁড়ির দিকে ছুটে গেছে। আমি, রাখালবাবু এবং অমর রায় তার পেছন পেছন দৌড়তে লাগলাম। পুরনো পাথরের সিঁড়িগুলো ভেজা আর পিচ্ছিল ছিল, তবু আমরা যত দ্রুত সম্ভব ওপরে উঠতে লাগলাম। মনে হচ্ছিল যারাই হোক তারা খুব কাছেই আছে, হয়তো এই মাত্র আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছে। লাইব্রেরিতে পৌঁছে আমরা একসঙ্গে চারিদিকে তাকালাম, কিন্তু দৃশ্যটি আমাদের আরো বেশি বিস্মিত করে তুলল। ঘরে কোনো মানুষ নেই, একটিও নয়, অথচ পরিবেশ স্পষ্টই বলে দিচ্ছিল কয়েক মুহূর্ত আগেই এখানে কেউ ছিল। দক্ষিণ দিকের জানলাটি সম্পূর্ণ খোলা। বাইরে থেকে ঝোড়ো বাতাস ঢুকে ঘরের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। টেবিলের উপর রাখা কাগজগুলো উড়ে বেড়াচ্ছে, কিছু কাগজ মেঝেতে ছড়িয়ে পড়েছে। একটি পুরনো বইয়ের পৃষ্ঠা বাতাসে উল্টে যাচ্ছে। পর্দাগুলো এমনভাবে দুলছিল যেন অদৃশ্য কোনো হাত সেগুলোকে নাড়ছে। এই বিশৃঙ্খলার মাঝখানে মেঘের ঠিক কেন্দ্রে একটি সাদা কাগজ পড়েছিল। সেটি এমনভাবে রাখা ছিল যেন আমাদের চোখে পড়বেই। ব্যোমকেশ এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত এগিয়ে গিয়ে কাগজটি তুলে নিল। আমরা সবাই তার চারপাশে জড়ো হলাম। কাগজে বড় বড় অক্ষরে মাত্র একটি বাক্যই লেখা ছিল, যা ব্যোমকেশের কণ্ঠে কিছু এমন শুনতে লাগলো, সেই সময় সত্যের কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু সময় এখনো আসেনি। বাক্যটির অর্থ খুব স্পষ্ট। কেউ একজন শুধু আমাদের উপর নজর রাখছে না, সে আমাদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে অবগত। আমরা গোপন পথ আবিষ্কার করেছি, ভূগর্ভস্থ কক্ষে নেমেছি, পুরনো ঘড়িগুলো দেখেছি, সব কিছু সে জানে। অর্থাৎ হয় সে কোথাও লুকিয়ে আমাদের পর্যবেক্ষণ করছিল, নয়তো এই বাড়ির মধ্যেই এমন কোনো ব্যবস্থা রয়েছে যার কথা আমরা এখনো জানি না। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল অন্য কিছু। লোকটি পালিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের উদ্দেশ্যে বার্তা রেখে গেছে। অর্থাৎ সে ভয় পাচ্ছে না, বরং সে চায় আমরা তার উপস্থিতি অনুভব করি। সে চায় আমরা বুঝি যে সে আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। এই ধরনের আত্মবিশ্বাস সাধারণ অপরাধীর মধ্যে দেখা যায় না। ব্যোমকেশ কাগজটি হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে আমি সেই পরিচিত চিন্তার ছায়া দেখতে পেলাম। সে যেন কাগজের মধ্যে কোনো অদৃশ্য সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। ঠিক তখনই রাখালবাবু জানলার দিকে তাকিয়ে আচমকা চিৎকার করে উঠলেন, ওই কে ওখানে? ওখান থেকে নড়বে না বলছি। পালাবার চেষ্টা করলে কিন্তু তার ফল ভালো হবে না। তার গলার তীব্রতায় আমরা সবাই একসঙ্গে ঘুরে দাঁড়ালাম।
জানলার বাইরে প্রবল বাতাস বইছে। বৃষ্টি তখনও পুরোপুরি শুরু হয়নি, কিন্তু আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল আর বেশিক্ষণ দেরি নেই। উঠোনের শেষ প্রান্তে বট গাছের ছায়ার কাছে আমি এক ঝলকের জন্য একটি মানুষের অবয়ব দেখতে পেলাম। কালো পোশাক, লম্বা দেহ। সে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। পরের মুহূর্তে অন্ধকার তাকে গিলে ফেলল, কিন্তু আমরা সবাই তাকে দেখেছি। এবার আর কোনো সন্দেহ রইল না। চলো। ব্যোমকেশের গলায় এমন দৃঢ়তা ছিল যে প্রশ্ন করার সুযোগই রইল না। সে জানলা টপকে বাইরে লাফ দিল, আমিও তার পেছনে। রাখালবাবু দৌড় শুরু করলেন। অবলয়ও পিছিয়ে থাকলেন না। উঠোনে নামতেই প্রথম বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ যেন ফেটে গেল। ঝমঝম করে বৃষ্টি নামলো। মাটির উপর ছপ ছপ শব্দ হতে লাগলো। বাতাসের গতি এত বেশি ছিল যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে উঠছিল। দূরে সেই কালো পোশাক পরা মানুষটিকে দেখা যাচ্ছিল। সে অবিশ্বাস্য দ্রুততায় দৌড়চ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় তার অবয়ব দৃশ্যমান হচ্ছে, আবার মুহূর্তের মধ্যেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে। রাখালবাবু চিৎকার করে বললেন, দাঁড়াও বলছি, দাঁড়াও। পুলিশ কিন্তু তোমাকে ধরে ফেলবে, এখনো সময় আছে, ধরা দাও বলছি, একদম পালাবে না। কিন্তু লোকটি একবারও পেছনে তাকালো না। তার মধ্যে ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং মনে হচ্ছিল সে জানে আমরা তাকে অনুসরণ করব। আমরা বাগানের দিকে ঢুকে পড়লাম। চারদিকে ঝোপ ঝাড়, পুরনো গাছ আর বৃষ্টিতে ভিজে যাওয়া পথ। দৌড়তে দৌড়তে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, কিন্তু ব্যোমকেশ যেন কোনো অদৃশ্য শক্তির টানে এগিয়ে চলেছে। ঠিক সেই সময় আকাশে এক প্রচন্ড বজ্রপাত হলো। মুহূর্তের জন্য পুরো বাগান দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। আর সেই এক ঝলক আলোয় আমি এমন একটি দৃশ্য দেখলাম যা কোনোদিন ভুলতে পারবো না। কালো পোশাক পরা মানুষটির ডান হাতে ধরা রয়েছে একটি তামাল লণ্ঠন। পুরনো, গোলাকার, অদ্ভুত নকশা করা সেই লণ্ঠন। আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম এটাই সেই লণ্ঠন যা রামকৃষ্ণ রায়ের মৃতদেহের পাশে পাওয়া গিয়েছিল। অথচ সেটি তো পুলিশের হেফাজতে থাকার কথা। তাহলে লণ্ঠন এখানে এলো কিভাবে? নাকি একাধিক লণ্ঠন আছে? প্রশ্নগুলো মাথায় ঘুরতে শুরু করলো, কিন্তু উত্তর খুঁজে পাওয়ার সময় ছিল না। বজ্রপাতের আলো নিভে যেতেই আবার চারিদিকে ঘন অন্ধকার নেমে এলো। আমরাও আর কিছুদূর ছুটলাম। তারপর আচমকা লোকটিকে আর দেখা গেল না, যেন সে বাতাসে মিলিয়ে গেছে। বাগানের শেষ প্রান্তে পৌঁছে আমরা থেমে গেলাম। সামনে একটি পুরনো ইটের দেওয়াল, ডান দিকে ঘন গাছপালা, বাঁদিকে পরিত্যক্ত একটি কুয়ো। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই, শুধু অবিরাম বৃষ্টি পড়ছে। গাছের ডালগুলো দুলছে, দূরে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে। আর সেই ভয়ঙ্কর নীরবতা, যা কোনো কোনো সময় শব্দের চেয়েও বেশি অস্বস্তিকর। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এটা কিভাবে সম্ভব? লোকটা গেল কোথায়? রাখালবাবু হতভম্ব। অমর রায়ের মুখে আতঙ্ক স্পষ্ট, কিন্তু ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে নিচু হয়ে ভেজা মাটির দিকে তাকালো। কয়েক সেকেন্ড ধরে সে স্থির রইল। তারপর তার মুখে সেই পরিচিত রহস্যময় হাসি ফুটে উঠল, যা আমি বহুবার দেখেছি। সাধারণত যখন সে কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় তখনই এমন হয়। লোকটা পালায়নি অজিত। সে শান্ত গলায় বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, পালাইনি মানে? ব্যোমকেশ আঙুল দিয়ে মাটির দিকে দেখালো। বৃষ্টির মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে এক সারি পদচিহ্ন, ভারী জুতোর দাগ। সোজা এগিয়ে গেছে, তারপর হঠাৎ বাঁ দিকে মোড় নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েক গজ পরে দাগগুলো আচমকা শেষ হয়ে গেছে। ব্যোমকেশ কিছুক্ষণ নীরবে ভেজা মাটির দিকে তাকিয়ে রইল। প্রবল বৃষ্টির মধ্যেও তার দৃষ্টি যেন প্রতিটি পদচিহ্নের ভেতরে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য গল্প পড়ে ফেলছিল। তারপর সে নিচু হয়ে হাত দিয়ে কাদামাটির উপর স্পষ্ট হয়ে থাকা জুতোর ছাপগুলোর দিকে ইঙ্গিত করে বলল, দেখছো? আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির জল চোখে এসে পড়ছিল, তবুও দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। হ্যাঁ দেখছি, আমি বললাম, কিন্তু এতে কি প্রমাণ হয়? ব্যোমকেশ ধীরে ধীরে মাথা তুলল। বিদ্যুতের এক ঝলক আলো ঠিক সেই মুহূর্তে তার মুখে এসে পড়ল। তার ঠোঁটের কোণে একটি ক্ষীণ হাসি ফুটে উঠল। প্রমাণ হয় যে মানুষটা চায় আমি তাকে অনুসরণ করি। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। মানে কি বলছো তুমি? ব্যোমকেশ কয়েক মুহূর্তে চুপ করে থেকে বলল, কারণ সত্যিই যদি সে পালাতে চাইতো তাহলে নিজের উপস্থিতির কোনো চিহ্নই রেখে যেত না।
সে জানে বৃষ্টি হচ্ছে, জানে মাটিতে পদচিহ্ন পড়বে, এটাও জানে আমরা সেটা খেয়াল করব। তবুও সে এই পথ দিয়েই গেছে। শুধু তাই নয়, সে ইচ্ছে করেই আমাদের এখানে নিয়ে এসেছে। প্রথমে গোপন কক্ষের সন্ধান পেলাম, তারপরে বার্তা রেখে গেল সত্যের কাছাকাছি পৌঁছেছে। তারপর জানালার বাইরে নিজেকে দেখালো, তারপর সেই তামার লণ্ঠন, আর এখন এই পদচিহ্ন। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় অজিত, এগুলো পরিকল্পিত, খুব হিসেব করে সাজানো। সে আমাদের সঙ্গে খেলা খেলছে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। বৃষ্টির ফোঁটা তখন আরো জোরে পড়ছে, চারিদিকে অন্ধকার, শুধু মাঝে মধ্যে বজ্রপাতের আলোয় বাগানের গাছগুলো ভূতের মতো জেগে উঠছে। ব্যোমকেশ ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার জামা কাপড় ভিজে গেছে, চুল থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু তার চোখে তখন এমন এক অদ্ভুত দীপ্তি জ্বলছিল যা আমি বহুবার দেখেছি। কোনো জটিল রহস্যের কেন্দ্রে পৌঁছে গেলে তার চোখ ঠিক এমনই হয়ে ওঠে। সে কিছুক্ষণ দূরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল, যেন সে অদৃশ্য মানুষের সঙ্গে নীরবে কথোপকথন চালাচ্ছে। তার তখন নিচু গলায় বলল, খেলাটা শুরু হয়েছে অজিত। এতদিন আমরা শুধু ছায়া দেখেছি, এখন সেই ছায়া নিজেই সামনে আসতে শুরু করেছে। আর আমার বিশ্বাস, আমরা এখন এমন এক সত্যের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যার জন্য শুধু রামকৃষ্ণ রায় নন, গত 50 বছর ধরে আরো অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই রহস্যের শিকড় অনেক গভীরে। একটি মৃত্যু, একটি লণ্ঠন, একটি থেমে যাওয়া ঘড়ি কিংবা একটি গোপন পথ দিয়ে এর ব্যাখ্যা শেষ হবে না। এর পিছনে এমন কিছু আছে যা কেউ মরিয়া হয়ে লুকিয়ে রাখতে চেয়েছে, আর সেই কারণেই এত বছর পরেও মানুষ মরছে। প্রশ্ন একটাই, সেই সত্যটা কি? এই কথাগুলো শেষ হতেই আকাশে এক প্রচন্ড বজ্রপাত হলো। সাদা আগুনের মতো আলো কয়েক মুহূর্তের জন্য সমগ্র বাগানকে আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো, রায়বাড়ির অন্ধকার এখনো তার সব গোপন কথা আমাকে জানায়নি। আমরা হয়তো একটি দরজা খুলেছি, কিন্তু তার ওপারে আরো অসংখ্য বন্ধ দরজা অপেক্ষা করছে। সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি এখন সামনে লুকিয়ে আছে, আর কোনো অদৃশ্য চোখ সেই অন্ধকারের আড়াল থেকে আমাদের প্রতিটি পদক্ষেপ নীরবে পর্যবেক্ষণ করে চলেছে। পরবর্তী 3 দিন রায়বাড়ির পরিবেশ ছিল এক অদ্ভুত চাপা উত্তেজনায় ভরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ ইতিমধ্যেই রহস্যের মূল সূত্রে পৌঁছে গেছে। সে খুব কম কথা বলছিল, কিন্তু বাড়ির প্রতিটি মানুষ, প্রতিটি ঘর, প্রতিটি বস্তু যেন তার অদৃশ্য তদন্তের আওতায় রয়েছে। কখনো তাকে লাইব্রেরির ধুলো জমে থাকা তাকের শাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখছি, কখনো গোপন ভূগর্ভস্থ কক্ষে পাওয়া পুরনো কাগজপত্র নিয়ে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতে দেখেছি। একদিন মাঝরাতে ঘুম ভেঙে আমি দেখলাম সে এখনো জেগে আছে। টেবিলের উপর ছড়িয়ে রয়েছে সেই অসম্পূর্ণ মানচিত্র, 50 বছর আগের তৈরি, কয়েকটি পকেট ঘড়ি এবং রামকৃষ্ণ রায়ের খুঁজে পাওয়া চিঠির অনুলিপি। জানলার বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ব্যোমকেশ সিগারেট হাতে অন্ধকারের দিকে তাকিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কিছু বুঝতে পেরেছ? সে ধীরে ধীরে উত্তর দিয়েছিল, প্রায় সবটাই। কিন্তু মানুষ যখন বহু বছরের একটা মিথ্যা বাঁচিয়ে রাখে, তখন শেষ মুহূর্তে সে নিজেই ভুল করে। আমি সেই ভুলটার অপেক্ষা করছি। তার গলায় এমন নিশ্চয়তা ছিল যে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। রায়বাড়ির রহস্যের পর্দা প্রায় সরে গেছে। 4র্থ দিন রাতে ঘটল সবকিছু সমাপ্তি। সেদিন ছিল অমাবস্যা। বিকেল থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করেছিল। সন্ধ্যা নামার পর ঝোড়ো হাওয়া বলতে লাগলো। রাত যত গভীর হচ্ছিল, প্রকৃতিও যেন ততই উন্মত্ত হয়ে উঠছিল। ব্ল্যাক আউটের কারণে সমগ্র এলাকা অন্ধকারে ডুবেছিল। রায়বাড়ির বিশাল সেই অট্টালিকার সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল যেন কোনো প্রাচীন দৈত্য। রাত প্রায় 11:30টার সময় ব্যোমকেশ সকলকে লাইব্রেরিতে ডেকে পাঠালো। উপস্থিত ছিলেন রাখালবাবু, অমর রায়, মহেন্দ্র রায়, বৃদ্ধ হরিপদ, বাড়ির আরো কয়েকজন বিশ্বস্ত কর্মচারী এবং আমি। লাইব্রেরির দরজা বন্ধ করে ব্যোমকেশ ঘরের মাঝখানে এসে দাঁড়ালো।
তার চোখে সে বিশেষ দীপ্তি ছিল, যা আমি বহুবার দেখেছি যখন কোনো রহস্য শেষ উত্তর তার হাতে এসে গেছে। বাইরে তখন বজ্রপাতের আলো মাঝে মাঝে জানলার কাঁচে আছড়ে পড়ছে। ঘরের মধ্যে এমন নিস্তব্ধতা যে প্রত্যেকের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল। ব্যোমকেশ ধীরে ধীরে কথা বলা শুরু করলো। সে বলল, এই রহস্যের কেন্দ্রবিন্দু কোনো ভূত নয়, কোনো অভিশাপ নয়, এমনকি তামার লণ্ঠনও নয়। কেন্দ্রবিন্দুটা হচ্ছে মানুষের লোভ। 50 বছর আগে দেবেন্দ্রনাথ রায়ের সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছিল তার রক্তাক্ত ছায়াই আজ আবার ফিরে এসেছে। দেবেন্দ্রনাথ রায় তাঁর নিজের ছোট ভাইকে সরিয়ে দিয়েছিলেন একটি গুপ্তধনের অধিকার পাওয়ার জন্য। সেই অপরাধ চাপা পড়ে যায়, ঘটনাটি কিংবদন্তিতে পরিণত হয়, আমার লণ্ঠনকে অভিশপ্ত বলে প্রচার করা হয়। আর ঠিক সেই কারণেই বহু বছর পরে কেউ যখন আবার একই কৌশল ব্যবহার করলো, তখন সবাই অতিপ্রাকৃত ব্যাখ্যায় ছুটে গেল। ব্যোমকেশের কথা শুনে ঘরের মধ্যে উপস্থিত প্রত্যেকের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন আমি লক্ষ্য করলাম মহেন্দ্র রায়ের মুখে। তার চোখের ভেতর অদ্ভুত এক অস্থিরতা জমতে শুরু করেছে। ঠিক তখনই ঘটল সেই ঘটনা যা আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আচমকা ঘরের সমস্ত আলো নিভে গেল। কেরোসিন বাতি, টেবিলের লণ্ঠন সব একসঙ্গে। মুহূর্তের মধ্যে ঘন কালো অন্ধকার আমাদের গ্রাস করলো। বাইরে ঝড়ের শব্দ আরো তীব্র হয়ে উঠল। আর সেই অন্ধকারের মধ্যে কোথা থেকে যেন ভেসে এলো একটি ভাঙা ঘড়ির ঘণ্টার ধ্বনি। ঢং 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 শব্দটি লাইব্রেরির দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে উঠল। এমন এক ভৌতিক আবহাওয়া তৈরি করলো যে অমর রায় পর্যন্ত কেঁপে উঠলেন। তারপর শোনা গেল একটা মৃদু হাসি, ঠান্ডা, কৃত্রিম হিসেবে। সেই হাসির মধ্যে এমন এক আত্মবিশ্বাস ছিল যেন অন্ধকারের মালিক নিজেই আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্যোমকেশের কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জে উঠল, রাখাল বাবু, এখনই! পরের মুহূর্তে 3টি শক্তিশালী টর্চ একসঙ্গে জ্বলে উঠল। আলো সোজা গিয়ে পড়ল লাইব্রেরির দক্ষিণ দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা একটি মানুষের উপর। কালো পোশাক, হাতে তামার লণ্ঠন, মুখে ধরা পড়ে যাওয়ার বিস্ময়। কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো কথা বলতে পারল না। তারপর অমর রায় প্রায় চিৎকার করে উঠলেন, কারণ সেই মানুষটি আর কেউ নয়, মহেন্দ্র রায়। নিজের বড় ভাইকে ওই অবস্থায় দেখে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। আমারও মাথা ঝিমঝিম করতে লাগলো। এতদিন ধরে যে রহস্যময় ছায়ামূর্তিকে আমরা খুঁজছিলাম সে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ধরা পড়ার পরও মহেন্দ্র ভেঙে পড়ল না, বরং ধীরে ধীরে তার ঠোঁটে একটি বিকৃত হাসি ফুটে উঠল। তারপর সে হেসে উঠল, প্রথমে আস্তে, তারপর আরো জোরে। সেই হাসির মধ্যে বহু বছরে দমিয়ে রাখা ঘৃণা, লোভ আর উন্মাদনা মিশেছিল। সে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, অবশেষে তাহলে বুঝতে পেরেছেন? না, অনেক আগেই বুঝতে পেরেছিলাম। মহেন্দ্র তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তাহলে বলুন শুনি কিভাবে? ব্যোমকেশ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে ঘন আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। সেই পরিবেশে ব্যোমকেশের ব্যাখ্যা যেন কোনো আদালতের শেষ রায়ের মতো শোনাচ্ছিল। সে বলল, রামকৃষ্ণ রায় মৃত্যুর আগে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে পরিবারের বহুদিনের এই সম্পত্তির ওপর তাদের কোনো প্রকৃত অধিকার নেই। তিনি সত্য প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু মহেন্দ্র সেই সত্য মেনে নিতে পারেনি। কারণ সে জানত সত্য প্রকাশ পেলে শুধু সম্পদ নয়, পরিবারের সম্মানটাও ধ্বংস হয়ে যাবে। তাই সে অতীতের কিংবদন্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করল। পুরনো লণ্ঠন, থেমে যাওয়া ঘড়ি, কালো পোশাক, ভাঙা ঘণ্টার ধ্বনি সবকিছু সাজিয়ে সে এমন এক নাটক তৈরি করল যাতে সবাই ভূতের গল্পে বিশ্বাস করে। এরপর ব্যোমকেশ বন্ধ ঘরে রহস্যের ব্যাখ্যা করল। গোপন পথ ব্যবহার করে মহেন্দ্র লাইব্রেরিতে প্রবেশ করেছিল। বিশেষ রাসায়নিক এবং মনস্তাত্ত্বিক ভয়ের সাহায্যে সে রামকৃষ্ণ রায়কে এমন আতঙ্কিত করেছিল যে বৃদ্ধের দুর্বল হৃদযন্ত্র সেই ধাক্কা সহ্য করতে পারেনি।
মৃত্যুর পর সে লণ্ঠন রেখে গোপন পথে পালিয়ে গিয়েছিল। বাড়ির ঘড়িগুলো আগে এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যাতে নির্দিষ্ট সময় থেমে যায়। প্রতিটি ঘটনাই ছিল সুপরিকল্পিত, প্রতিটি রহস্যের পেছনে ছিল মানুষ, ভূত নয়। মহেন্দ্র এবার আর অস্বীকার করল না। তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড নীরব থেকে সে ফিসফিস করে বলল, তিনি সত্য প্রকাশ করতে চেয়েছিলেন, আমি তা হতে দিতে পারতাম না। কথাগুলো শুনে ঘরের সবাই শিউরে উঠল। সেই মুহূর্তে বুঝতে পারলাম অপরাধ কখনো হঠাৎ জন্মায় না। বছরের পর বছর জমে থাকা লোভ, ভয় আর স্বার্থ একসময় তাকে জন্ম দেয়। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। আচমকা মহেন্দ্র পকেটে রিভলভার বের করে ফেলল। সবাই চমকে উঠলাম। সে উন্মত্ত চোখে চারিদিকে তাকিয়ে চিৎকার করলো, কেউ এগোবে না, কেউ এগোবে না। রাখালবাবু থেমে গেলেন। অমর রায় স্তব্ধ। আমি অনুভব করলাম পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মন নিতে পারে, কিন্তু ব্যোমকেশের মুখে কোনো ভয় ছিল না। সব শেষ হয়ে গেছে মহেন্দ্রবাবু, এখন আপনার আত্মসমর্পণ করা উচিত। এই কথাটাই যেন মহেন্দ্রকে আরো উত্তেজিত করে তুলল। সে জানলার দিকে দৌড় দিল, সম্ভবত শেষ চেষ্টা পালিয়ে যাওয়ার। কিন্তু ভাগ্য তখন তার পক্ষে ছিল না। জানলার ধারে পৌঁছতেই বজ্রপাতের আলোয় ভিজে থাকা মেঝেতে তার পা পিছলে গেল। প্রচন্ড শব্দ করে সে পড়ে গেল। রিভলভার হাত থেকে ছিটকে দূরে চলে গেল। রাখালবাবু আর এক মুহূর্ত নষ্ট করলেন না। তিনি ঝাঁপিয়ে পড়ে মহেন্দ্রকে চেপে ধরলেন। কয়েক সেকেন্ডের লড়াইয়ের পর সব প্রচেষ্টা শেষ হয়ে গেল। পরে যখন পুলিশ তাকে নিয়ে গেল, তখন বাইরে ঝড় থেমে আসছে। পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি আর ব্যোমকেশ লাইব্রেরির জানলার সামনে দাঁড়িয়েছিলাম। বৃষ্টির শেষ ফোঁটাগুলো ছাদ থেকে পড়ছিল। দূরে ভোরের আলোয় রায়বাড়ির বাগান ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। আমি দীর্ঘক্ষণ চুপ করে থেকে তাকে জিজ্ঞেস করলাম, তাহলে এটাই শেষ? ব্যোমকেশ কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, রহস্যের শেষ, কিন্তু গল্পের নয়। কারণ মানুষ বারবার একই ভুল করে, অন্ধকারকে দোষ দেয়। অথচ অন্ধকার কোনোদিন কাউকে হত্যা করে না, মানুষই করে। অন্ধকার শুধু তাকে আড়াল দেয়। আমি জানলার বাইরের দিকে তাকালাম। ভোরের আলো ধীরে ধীরে রায়বাড়ির উপর ছড়িয়ে পড়ছে। বহু বছরের মিথ, অভিশাপ আর ভয়ের গল্প সেই আলোয় মিলিয়ে যাচ্ছে। আর আমার মনে হলো সত্যি অদ্ভুত রাতের আধার কোনো ভূতের গল্প ছিল না। এটি ছিল মানুষের লোভ, প্রতিশোধ এবং গোপন সত্যকে চাপা দেওয়ার এক মরিয়া প্রচেষ্টার গল্প। আর সেই কারণে হয়তো এই কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র কোনো প্রেতাত্মা নয়, একজন মানুষ। কারণ শেষ পর্যন্ত পৃথিবীর সব অন্ধকারের চেয়েও মানুষের মনের অন্ধকার অনেক বেশি গভীর।